হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার। আমি তোমাদের জয়দীপ স্যার। আমি তোমাদের কাছে আজ নিয়ে এসেছি তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য যে রায় মার্টিনের প্রশ্ন সেটগুলো রয়েছে তার সবার প্রথম প্রশ্নপত্র, মাধ্যমিক কর্তৃক যে নমুনা প্রশ্ন, সেই নমুনা প্রশ্ন। আচ্ছা, তার আগে একটু বলো, পরীক্ষা সবার কেমন হলো? কমেন্ট বক্সে আমাকে জানাও। প্রথম পরীক্ষা সকলেরই শেষ, আশা করব সকলের খুব ভালো পরীক্ষা হয়েছে তোমাদের। তো পরবর্তী পরীক্ষার প্রস্তুতি আজ এখন থেকেই আমাদেরকে নিতে শুরু করে দিতে হবে, তাই তো? প্রথম থেকে অল্প অল্প করে প্রস্তুতি যখন চলবে, তখন খুব ভালো একটা রেজাল্ট তোমাদের সামনে চলে আসবে। তাই দেখো, পরের পর আমরা দেখব। দেখো, সবার প্রথম বিভাগ ক থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো বিভাগ খ থেকে সবার প্রথম কোশ্চেন বলেছে, বৃষ্টিপাত সব থেকে কম হয়, বৃষ্টিপাত সব থেকে কম হয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, তুন্দ্রা জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল। এখানে সঠিক উত্তরটা বোল্ড করা রয়েছে, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হচ্ছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। কোন জলবায়ু অঞ্চল? তুন্দ্রা জলবায়ু অঞ্চল। তাহলে বৃষ্টিপাত সব থেকে কম হয়। দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, তোমরা জানো প্রত্যেকে পরিচলন বৃষ্টিপাত আমরা দেখতে পাই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। তাহলে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ সর্বদাই বেশি, সব থেকে বেশি পরিমাণে পৃথিবীর বৃষ্টিপাত হয় এটাতে। আচ্ছা, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, এখানে শীতকালীন বৃষ্টিপাত আমরা দেখতে পাই। গ্রীষ্মকালে অতি অল্প বৃষ্টিপাত হয়, শীতকালীন বৃষ্টিপাত হয়। আমাদের মৌসুমী জলবায়ু ঠিক একটা বিপরীত অবস্থা এই জলবায়ু। তাহলে এটাও হবে না উত্তর। মৌসুমী জলবায়ুতে তো আমাদের নিজেদের জলবায়ু, এখানে বৃষ্টিপাত হয় আমরা দেখি, অর্থাৎ এইটাও হচ্ছে না। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? তুন্দ্রা জলবায়ু অঞ্চল। পরেরটা, বিষম মণ্ডলের অন্তর্ভুক্ত স্তর। দেখো, আমরা জানি বায়ুমণ্ডলকে যখন আমরা ভাগ করি দুটো শ্রেণীতে, এক হচ্ছে উপাদানের ভিত্তিতে, দুই হচ্ছে উষ্ণতার ভিত্তিতে। উষ্ণতার ভিত্তিতে যে ভাগগুলো রয়েছে তোমরা ইতিপূর্বে ভূগোল বইতেও পড়েছো, তার আগে তোমাদের ফিজিক্সের বইতেও পড়েছো, তাই না? কি কি রয়েছিল? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, অ্যাটসেট্রা, এই সব স্তরগুলো রয়েছিল। আর বায়ুমণ্ডলের এখানে যে স্তরটার কথা আমরা বলছি, এই স্তরটা হচ্ছে বায়ুমণ্ডলের উপাদানের ভিত্তিতে দুটো ভাগ, একটা হচ্ছে সমমণ্ডল, একটা হচ্ছে বিষমমণ্ডল। তাহলে এই নিচের যে স্তরগুলোর নাম লেখা আছে, দেখো, এই ট্রপোস্ফিয়ার বলো, মেসোস্ফিয়ার বলো, আর স্ট্র্যাটোস্ফিয়ার বলো, এই তিনটে স্তরই কিন্তু চলে আসে কার মধ্যে? এই তিনটে স্তরই চলে আসে 0 থেকে 88 কিলোমিটারের মধ্যে, অর্থাৎ সমমণ্ডলের মধ্যে, তাই তো? তাহলে এটা বিষমমণ্ডল, উত্তরটা কি হবে? পারমাণবিক অক্সিজেন স্তর। তাহলে বিষমমণ্ডলের উত্তরটা কি দাঁড়াচ্ছে? পারমাণবিক অক্সিজেন স্তর। আচ্ছা, চাইলে তোমরা এটা পুরোটা স্ক্রিনশট করে রাখতে পারো, তোমাদের পড়তে খুব সুবিধে হবে। নেক্সট কোশ্চেন দেখো, 3 ভাগ মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্ন দ্বারা বোঝানো হয়, সরি, এখানে একটা জিনিস উড়ে গেছে, এখানে ছিল হচ্ছে 1/3, 1/3। তাহলে 1/3 মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্নটির দ্বারা বোঝানো হয়, সেই প্রতীক চিহ্নটা কি হয়ে যাবে? না, সেই প্রতীক চিহ্নটা হচ্ছে ঘ। এইটা আমরা জানো, আমি একটু প্রতীক চিহ্নগুলো প্রত্যেকটা তোমাদেরকে একটু হালকা করে দেখানোর চেষ্টা করছি, দেখে নাও। সবার প্রথমে প্রতীক চিহ্নগুলোতে বায়ুমণ্ডলের যেখানে অপশানে তোমাদের রয়েছে, এক, এরকম গোল করে যখন এইখানে মাঝখানে থাকে শুধুমাত্র একটা দাগ, তখন সেটাকে আমরা বলি 1। অ্যাকচুয়ালি আমরা 8 ভাগে ভাগ করি, তাহলে 8/1। সরি, 3/8। নেক্সট এখানে দেখে নাও, তাহলে 1/8। এর পরেরটা এভাবে করে যখন এই দাগটা সম্পূর্ণ চলে আসে, তখন এটাকে আমরা 2/8 বলে থাকি। একইভাবে আরও কিছুগুলো রয়েছে, যেমন এই যে সম্পূর্ণ গোল থাকলে এখানে যেটা দেওয়া রয়েছে, এই সম্পূর্ণ গোলটা, এটাকে যেমন আমরা 2/8 বলছি টোটালটা, তাই না? একইভাবে যখন সম্পূর্ণ পুরোটা গোল থাকে, তখন আমরা ধরে নিই কি, যে সম্পূর্ণ মেঘাচ্ছন্নতা অঞ্চল এটা, তাই না? তাহলে এইভাবে অনেকগুলো রয়েছে তোমাদের, তোমরা চেষ্টা করবে এগুলো একটু ভালো করে পড়ে নেওয়ার, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে বিষয়গুলো। ঠিক আছে, দেখো পরবর্তীটাতে আমরা করতে চলে যাব। সরি, মরা কোটালের সময় পৃথিবী ও চাঁদের অবস্থান 90 ডিগ্রি। মরা কোটাল যখন হয়, আমরা দেখেছি, যখন পৃথিবীর
এদিকে জোয়ার, পৃথিবীর এদিকেও জোয়ারের পরিমাণটা কম এবং এদিকেও জোয়ারের পরিমাণটা মোটামুটি কম যখন দেখা যায়, তখন দেখতে পাই আমরা কি, তখন এখানে ঠিক এই রকম পজিশানে চন্দ্রের অবস্থান, আবার এই রকম ঠিক একটা পজিশানে সূর্যের অবস্থান। তাহলে এই সূর্য চন্দ্র দুজনে মিলে দেখতে গেলে কীরকম অবস্থানে থাকছে, ঠিক 90 ডিগ্রি অবস্থানে অবস্থান করে, তাই না? তাহলে ঠিক এই রকম অবস্থানটাই আমরা কি দেখতে পাই, মরা কোটাল। তাহলে মরা কোটালে যে অবস্থানটা হয় সেই অবস্থানটা কি হবে, 90 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন দেখো, ব্যাঙ্গুয়েনা স্রোত, ব্যাঙ্গুয়েলা স্রোত আফ্রিকার উত্তর পশ্চিম উপকূলে প্রবাহিত হয়। এটা কি ধরনের স্রোত? এটা হচ্ছে একটা ঊর্ধ্বগামী শীতল স্রোত। ব্যাঙ্গুয়েলা স্রোত হচ্ছে একটা ঊর্ধ্বগামী শীতল স্রোত। তারপরে একটি জাইদ ফসলের উদাহরণ। জাইদ ফসল কি হবে? জাইদ ফসল হচ্ছে গিয়ে আউশ ধান, তাই না? আউশ ধান হচ্ছে গিয়ে জাইদ ফসল। পরবর্তী প্রশ্ন, ভারতের একটি বিকেন্দ্রীভূত শিল্প। বিকেন্দ্রীভূত শিল্প বলতে দেখো, ভারতে যে শিল্পগুলোর ভবিষ্যৎ সম্ভাবনা খুব প্রবল, মানে ভবিষ্যতে যেগুলো খুব ভালো হতে চলেছে, সেই সব শিল্পগুলোর আমরা কেন্দ্রীভবন দেখতে পাই। সেই দিক দিয়ে বলতে গেলে পেট্রো রসায়ন শিল্প বলো, ইঞ্জিনিয়ারিং শিল্প বলো, জাহাজ নির্মাণ শিল্প কিছুটা, এই শিল্পগুলো বর্তমানে ভারতে এক জায়গাতে কেন্দ্রীভূত হচ্ছে। তাহলে ভারতের বিকেন্দ্রীভবন শিল্প হচ্ছে এখনকার বর্তমানের সময় কি, পাট শিল্প। নেক্সট দেখো, পার্বত্য অঞ্চলে রেল যোগাযোগ কম হওয়ার কারণ। আচ্ছা, পার্বত্য অঞ্চলে, সমভূমি অঞ্চলে তো রেল যোগাযোগ আমরা খুব ভালোভাবে দেখতে পাই, তাই না? তাহলে পার্বত্য অঞ্চলে রেল যোগাযোগ কম হয় কেন? না, পার্বত্য অঞ্চলে রেল যোগাযোগের সব থেকে বড় কারণ হচ্ছে উচ্চ ভূমির ঢাল। উঁচু উঁচু যে ভূমির ঢাল পার্বত্য অঞ্চলে, সেখানে কি সম্ভব? ভাবো, এখানে একটা পর্বত রয়েছে, এখানে একটা পর্বত রয়েছে, এই পর্বত থেকে সেই পর্বতে, সেখানে কি ব্রিজ, এত বড় ব্রিজ নির্মাণ করে রেল লাইন, নাকি রেল লাইন উপর দিয়ে দড়ি দিয়ে টাঙানো সম্ভব? সেটা সম্ভব নয়, তাই না? তাহলে রেল যোগাযোগের অসুবিধা দেখা যায় কেন? এই উচ্চ ঢালের জন্য। শর্ট প্রশ্নের পরবর্তী প্রশ্নগুলো দেখো, কি বলেছে? সত্য মিথ্যা নির্বাচন, বিভাগ খ থেকে, অশ্ব অক্ষাংশ বরাবর পাল তোলা জাহাজগুলি চলাচলে বাণিজ্য বায়ুর প্রভাবে। দেখো, পাল তোলা জাহাজ, অশ্ব অক্ষাংশ, আমরা জানি পৃথিবীতে ঠিক মাঝ বরাবর 0 ডিগ্রিকে বাদ দেওয়ার পরে ঠিক এখানে 25 থেকে 30 ডিগ্রি অক্ষাংশ, এদিকেও ঠিক মানে ক্রান্তীয় মণ্ডলের যে অক্ষাংশটা, এই অক্ষাংশ বরাবর এক সময় এই নিরক্ষীয় অঞ্চল থেকে বহু জাহাজ যাতায়াত করতো, তাই না? আর সেই সময় দেখা যেত কি, এই অক্ষাংশের এই অঞ্চলটাতে হঠাৎ করে পালতোলা জাহাজগুলো আস্তে আস্তে থেমে যেত বায়ুর অভাবে, এবং সেই জাহাজের মধ্যে থাকা ঘোড়াগুলিকে বাধ্য হয়ে নাবিকেরা সমুদ্রে ফেলে দিতেন। এই ধরনের জাহাজগুলি এই এই সমস্ত এরিয়াগুলোতে করে দিত। জায়গাটা কোনটা? ঠিক 25 থেকে 35 ডিগ্রি। আচ্ছা, এটা বলে রাখি, নর্থ এদিকে হলে আমার সাউথ হয়ে যাবে, সেম জিনিস থাকবে। ঘটনাটা কি হয়, এটা আবার কি কারো কারো বইতে 30 থেকে 35 ডিগ্রি দেওয়া আছে, যার বইতে যেটাই থাক সেটাই ঠিক, ঠিক আছে? তাহলে এই যে অক্ষাংশটা অঞ্চলগুলোতে, এই অঞ্চলটাকে অশ্ব অক্ষাংশ বলা হয়। আর এখানে পালতোলা জাহাজগুলি যে বায়ুর প্রভাবে ঠিক হতো, সেটা হচ্ছে বাণিজ্যিক বায়ু, অর্থাৎ আয়ন বায়ু, তাই না? আয়ন বায়ু, অর্থাৎ উত্তরটা আমাদের কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তাই না? নেক্সট, কলকাতা একটি সমুদ্র বন্দর। কলকাতা কি সমুদ্র বন্দর? কলকাতা সমুদ্র বন্দর নয়, কলকাতা হচ্ছে গিয়ে নদী বন্দর। আমরা ভারতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নিচে যদি কলকাতা বন্দর, অর্থাৎ আমাদের হুগলি বন্দরের অবস্থান যদি আমরা দেখি, বর্তমানে হলদিয়া বন্দর তার পরিপূরক হিসেবে কাজ করছে। তাহলে এই কলকাতা বন্দরের অবস্থান যদি দেখি, কলকাতা বন্দর কোনো সমুদ্র বন্দর নয়, কলকাতা বন্দর হচ্ছে একটা নদী বন্দর, তাই তো? তাহলে কলকাতা বন্দর নদী বন্দর। পরবর্তী ক্ষেত্রে দেখে নেব, পরবর্তী প্রশ্ন দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করা। কি বলেছে? সমুদ্র বায়ু দিনের বেলা প্রবাহিত হয়, তাহলে এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে দিনের বেলা। মরা কোটালের সময় পৃথিবীর সাপেক্ষে অবস্থান 90 ডিগ্রি, যেটা আমরা একটু আগে এর আগের কোশ্চেনেও দেখেছিলাম। আচ্ছা, সমুদ্র বায়ু দিনের বেলা তোমরা দেখে থাকবে। বায়ু প্রবাহ, বায়ু কিভাবে প্রবাহিত হয়? বায়ু উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলের দিকে প্রবাহিত হয়। মনে করো এই অঞ্চলটা আমার স্থলভাগ, এবং এর এখানে এই জায়গাতে আছে সমুদ্র। তাহলে এই সমুদ্র অঞ্চলে দিনের বেলা কি হয়? দিনের বেলা যখন এই স্থলভাগ খুব তাড়াতাড়ি প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়, তখন স্থলভাগ থেকে উত্তপ্ত বায়ু কি হয়? উপর দিকে উঠতে শুরু করে, তাই না? স্থলভাগ থেকে উষ্ণ বায়ু ওপরের দিকে উঠতে শুরু করে। আর এই জায়গাটায় যে স্পেসটা ক্রিয়েট হয়, সেখান থেকে সমুদ্রের দিক থেকে তখন কি হয়? শীতল বাতাস, সমুদ্র থেকে শীতল বাতাস ছুটে আসে কার দিকে?
এই উপকূলের দিকে, তাই না? তাহলে সমুদ্র বায়ু, এটাকে সমুদ্র বায়ু বলা হয়। তো এই সমুদ্র বায়ু প্রবাহিত হয় কোন সময়? দিনের বেলা। মরা কোটালের তো বললামই। পরবর্তী স্লাইডে চলে যাব আমরা। আশা করছি বুঝতে পারছো প্রত্যেকে। ক্লাসগুলো বুঝতে পারলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা পরবর্তী ক্লাসগুলো এবং ভিডিওগুলো খুব ভালোভাবে পেয়ে যাও। পরবর্তী কোশ্চেন দেখো, স্তম্ভ মেলানোর ক্ষেত্রে বলেছে জলীয় বাষ্পপূর্ণ সম্পৃক্ত বায়ু। জলীয় বাষ্পপূর্ণ সম্পৃক্ত বায়ুর পরিমাণ যখন বেড়ে যায় তখন কি হয়? শিশিরাঙ্ক দেখতে পাই না, তাহলে শিশিরাঙ্কের জন্য জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা লাগে। তাহলে এটার সঠিক উত্তর হয়ে গেছে এটা, তাই তো। নেক্সট কি বলেছে? পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতির জন্য উত্তর যে নিরক্ষীয় স্রোত, এই উত্তর নিরক্ষীয় স্রোত পৃথিবীর আবর্তন গতির জন্যই সৃষ্টি হয়েছে। পৃথিবীর আবর্তন গতি এই উত্তর নিরক্ষীয় স্রোতকে, প্রবাহকে কন্ট্রোল করে থাকে। তাহলে উত্তর নিরক্ষীয় স্রোত কি হয়ে যাবে? পৃথিবীর আবর্তন গতির জন্য। তথ্য প্রযুক্তি শিল্পের জন্য ভারত থেকে অনেক লোক বাইরের দেশে যায়, আবার বাইরের দেশ থেকে অনেক লোক ভারতে আসে। আউটসোর্সিং কি জিনিস? আউটসোর্সিং হচ্ছে গিয়ে যখন বাইরের দেশ থেকে শ্রমিক অর্থাৎ শ্রমিক বলতে তথ্য প্রযুক্তি শিল্প হতে পারে, অন্য শিল্প হতে পারে, সেই শিল্পের জন্য, কাজের জন্য যখন শ্রমিক আমরা বাইরের দেশ থেকে নিজের দেশে আনি, তখন সেই যে বাইরে থেকে আনা হচ্ছে এটাকে বলা হচ্ছে আউটসোর্সিং। কি বলা হচ্ছে? আউটসোর্সিং। আর এই আউটসোর্সিং বিষয়টা তথ্য প্রযুক্তির সঙ্গে আমাদের প্রচুর জড়িত, তাই না? তাহলে তথ্য প্রযুক্তির সঙ্গে আউটসোর্সিং। নেক্সট বলেছে দু এক কথায় উত্তর, 1 নম্বরের কোশ্চেন বলেছে উত্তর গোলার্ধের কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাতের লেখচিত্র। তাহলে উত্তর গোলার্ধের কোন স্থানের উষ্ণতার বৃষ্টিপাতের লেখচিত্র উতল আকৃতির মধ্যভাগ বিশিষ্ট। উতল আকৃতি, উত্তর গোলার্ধ, দেখো উত্তর গোলার্ধে উতল আকৃতির মধ্যভাগ দেখা যাচ্ছে না এখানে? এখানে আমরা দেখতে পাচ্ছি না উতল আকৃতির মধ্যভাগ বিশিষ্ট। এই চিত্রটা বলেছে কোন জলবায়ু অঞ্চলকে সূচিত করে। এখানে দেখো নিচে আমাদের লেখা রয়েছে কোন জলবায়ু অঞ্চল? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। আমি তোমাদেরকে শুরু করার সময় বলেছিলাম একটা কথা, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে আমরা কি দেখি? গ্রীষ্মকালে বৃষ্টিপাত পাই না এবং শীতকালে ওখানে বৃষ্টিপাত দেখা যায়। তাহলে গ্রীষ্মকাল শুষ্ক এবং শীতকাল আর্দ্র। দেখো ঠিক এই যে মে জুন এপ্রিল, মে জুন জুলাই, এই সময়টাতে উত্তর গোলার্ধে কি হয়? উষ্ণতার লেখচিত্র সব থেকে বেশি হয় এবং বৃষ্টিপাতের লেখচিত্র দেখো কমে গেছে। উষ্ণতা বেড়েছে, বৃষ্টিপাত কমে গেছে। তাহলে এই অঞ্চলটাতে এই যে লেখচিত্রটা দেখতে পাচ্ছি আমরা, এইটা পাচ্ছি না? ব্যাস, তাহলে এই উত্তর ভাগটা কোথায় দেখা যায়? কোন জলবায়ু অঞ্চল? এটা জলবায়ু অঞ্চলকে সূচিত করে হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। দেখো পরবর্তী কোশ্চেনে চলে যাব। কি রয়েছে? জলীয় বাষ্পপূর্ণ জলীয় বাষ্প বায়ুমণ্ডলের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। জলীয় বাষ্প বায়ুমণ্ডলের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ব্যাখ্যা করতে বলেছে, তাই তো। তাহলে জলীয় বাষ্প যে বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ উপাদান, এটা যদি আমরা ব্যাখ্যা করতে যাই, সবার প্রথম দেখো একটা বিষয় কি হচ্ছে? প্রথমত ঘনীভবন এবং অধঃক্ষেপণ, অর্থাৎ বৃষ্টিপাতের জন্য যা যা লাগে, বৃষ্টিপাতের জন্য কি লাগবে? বৃষ্টিপাতের জন্য সবার প্রথম লাগবে জলীয় বাষ্প। তাহলে জলীয় বাষ্প ছাড়া বৃষ্টিপাত কি হওয়াটা সম্ভব? কখনোই সম্ভব নয়, তাই না? তাহলে জলীয় বাষ্পটা বৃষ্টিপাতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই অধঃক্ষেপণ এবং জলচক্র, পৃথিবীর যে জলচক্র আমরা দেখছি, কি জলচক্র দেখছি? যখন জলীয় বাষ্পর দ্বারা কি হচ্ছে? সূর্যের তাপে জল জলীয় বাষ্প রূপে ঊর্ধ্বাকাশে যাচ্ছে এবং সেই জল পরবর্তী দিনেই ঘনীভূত হয়ে আবার জলকণায় পরিণত হয়ে বৃষ্টি আকারে পড়ছে এবং বয়ে আবার সমুদ্রে যাচ্ছে। তাহলে পৃথিবীর যে এই জলচক্র, এই জলচক্রকে সচল রাখতে এই জলীয় বাষ্পের গুরুত্ব অপরিসীম, তাই না? যে জলীয় বাষ্পের গুরুত্ব অপরিসীম, এটা একটা। দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হচ্ছে? জলীয় বাষ্পর অধিকার কথাটা, এখানে এই কথাটায় ভুল রয়েছে। জলীয় বাষ্পের ও বায়ুমণ্ডলের আর্দ্রতা এবং শুষ্কতা নির্ভর করে। তাহলে কি জলীয় বাষ্পের ওপর হতো? ওপর, জলীয় বাষ্পের ওপর, এই কথাটা আউট করে দিতে পারি আমরা। জলীয় বাষ্পের ওপর বায়ুমণ্ডলের আর্দ্রতা ও শুষ্কতা নির্ভর করে। বায়ুমণ্ডল দেখো, আমরা বলি না শীতকালে আমাদের বায়ুমণ্ডল শুষ্ক প্রকৃতির হয়ে যায়, আমাদের হাত পা ফেটে যায়, তাই না? তাহলে এই যে শীতকালের শুষ্ক বায়ু এবং গ্রীষ্মকালের আর্দ্র বায়ু, গরমের দিনে ভ্যাপসা গরম লাগে, তাহলে এই যে গরমের দিনে আর্দ্র বায়ু, এই আর্দ্রতা এবং শুষ্কতা নির্ভর করে কার উপরে? জলীয় বাষ্পের উপরে, তাই তো। নেক্সট দেখো আয়ন বায়ুর প্রভাব। আয়ন বায়ুর প্রভাব পরবর্তী কোশ্চেনে। মহাদেশগুলির পশ্চিম দিকে বড় বড় মরুভূমির সৃষ্টি হয়েছে। মহাদেশগুলির পশ্চিম দিকে আমরা কি দেখতে পাই? মহাদেশগুলির পশ্চিম দিকে বড় বড় সব মরুভূমিগুলো আমরা দেখতে পাই। এই মরুভূমিগুলো সৃষ্টির কারণগুলো কি? এই মরুভূমির সৃষ্টি হয়েছে এক আয়ন বায়ুর প্রভাবে। বলেছে ক্রান্তীয় অঞ্চলে আয়ন বায়ু সাধারণত পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। আচ্ছা দেখো, এখানে যদি আমি বলি পৃথিবীর ছবিটাতে, আমরা এটা নিরক্ষীয় অঞ্চল আমাদের, তাই তো। এইখানে আমাদের ক্রান্তীয় অঞ্চল, এই ক্রান্তীয় অঞ্চল এবং এই দিকের ক্রান্তীয় অঞ্চল। এই ক্রান্তীয় অঞ্চলে
ঠিক বায়ুটা প্রবাহিত হয়, পৃথিবী যেহেতু এদিকে ঘুরছে তাহলে এদিকে এই বরাবর বায়ু প্রবাহ দেখা যায়। এই দিক থেকে যদি বলি তাহলে এই বরাবর বায়ু প্রবাহ আমরা দেখতে পাই, তাই তো। ক্রান্তীয় মণ্ডলে বায়ু প্রবাহের প্যাটার্ন হচ্ছে এটা। তাহলে দেখো, ধরো কোথায় বলছি, একটা ছোট্ট করে মহাদেশ এই অঞ্চলে অবস্থান করছে, এখানেও সেম একটা মহাদেশ অবস্থান করছে। তাহলে এই মহাদেশটার এই যে জলীয় বাষ্পপূর্ণ বাতাসটা আসলো, এসে পৌঁছাবে কোথায়? এসে পৌঁছাবে ঠিক এই জায়গায়, তাই তো। তাহলে এখানে পৌঁছালে এই মহাদেশটার এই সাইডটাতে বৃষ্টিপাত হবে, এই মহাদেশেরও এই সাইডটাতে বৃষ্টিপাত হবে। কিন্তু যখন কি এই বাতাসটা এদিকে পৌঁছাবে সেই সময়কে দেখা যাবে কি বৃষ্টিতে জলকণা বা এই বায়ুতে শুষ্ক বায়ুতে পরিণত হয়েছে। এই বায়ুতে জলের পরিমাণ অত্যন্ত নগণ্য, যে বায়ু বৃষ্টিপাত ঘটাতে অক্ষম, তাই না। তাই জন্য এই যে এরিয়াগুলোতে, এই অঞ্চলগুলোতে আমরা তখন কি দেখতে পাই? এই অঞ্চলগুলোতে আমরা দেখতে পাই এখানে মরুভূমির সৃষ্টি হয়েছে, এইদিকে মরুভূমির সৃষ্টি হয়েছে। তাহলে দেখো, মহাদেশগুলির যে কোনো মহাদেশের কথাই আমরা বলি না কেন, এই মহাদেশগুলির পশ্চিম দিকে আমরা কি দেখতে পেলাম? মরুভূমির সৃষ্টি দেখতে পেলাম। কেন? এই আয়ন বায়ুর প্রবাহের জন্য। তাহলে আয়ন বায়ুর প্রভাবে মৌসুমী বৃষ্টিপাত বলছি, সরি, আয়ন বায়ুর জন্য এইদিকে মরুভূমির সৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। শীতল সমুদ্র স্রোত, ঘটনাটা কি হয় দেখো, বেশিরভাগ জায়গাতেই মহাদেশগুলোর এই দিকে প্রবাহিত হয় শীতল স্রোত, এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে শীতল সমুদ্র স্রোত এখানটাতে, আবার এই সাইডে থাকে উষ্ণ স্রোত। তাহলে যেদিকে উষ্ণ স্রোত থাকবে সেদিকে বৃষ্টিপাত হবে, যেদিকে শীতল স্রোত থাকবে বৃষ্টিপাত হবে না। কেন? জলীয় বাষ্পপূর্ণ বায়ু নেই, শুষ্কতা রয়েছে। এটা একটা বড় কারণ। তাহলে এই দুটো কারণের জন্য আমরা কি দেখতে পাই? আমরা অধিকাংশ মহাদেশগুলির পশ্চিম প্রান্তে দেখতে পাই বড় বড় সব মরুভূমি। সব কিছু তোমরা দেখেছো, সাহারা মরুভূমি, আমাদের ভারতের থর মরুভূমি বা অন্যান্য যত বড় বড় মরুভূমিগুলো সব রয়েছে ওইদিকে। নেক্সট, কয়াল কাকে বলে? কয়াল কোনটা? ভারতের ক্ষেত্রে দেখো, ভারতের ম্যাপ যদি এখানে আমরা অঙ্কন করি তাহলে ভারতের এই জায়গাটায় কেরল উপকূল রয়েছে, আমাদের এই এরিয়াটাতে কেরল রয়েছে। এই কেরলের অংশটাতে অনেক নোনা জলের হ্রদ দেখতে পাই, হয়েছে। এই নোনা জলের যে হ্রদগুলো, আবদ্ধ জলাভূমিগুলো, এই জলাভূমিগুলোকে আমরা কয়াল বলি। তার মধ্যে পৃথিবীর সব থেকে বৃহত্তম কয়াল হচ্ছে ভেম্বানাথ কয়াল। তাহলে কেরলের যে সমুদ্রের জলের যে ঘেরা যে স্থলভাগের মধ্যে যে জলভাগ অবস্থান করে সেগুলিকে আমরা কয়াল বলে থাকি। অরুণাচল প্রদেশের জনঘনত্ব কম হওয়ার কারণ দুর্গম ভূপ্রকৃতি। ভারতের ভারতের মানচিত্রের ঠিক এরকম ওপর দিকে ভারতের একটা সাইড শুধু আমি আঁকতে চেষ্টা করলাম এখানে, এই যে সাইডটাতে আমরা দেখব অরুণাচল প্রদেশ জায়গাটা কোথায় অবস্থিত। না, অরুণাচল প্রদেশে ভারতের এই অংশটা হিমালয়ের যে এক্সটেনশন ব্যান্ডটা, তাহলে এর জন্য কি হয়েছে? এই অঞ্চলটাতে প্রচুর পরিমাণে পার্বত্য ভূমি, পার্বত্য অঞ্চল অবস্থান করছে। এখানের এই অনুন্নত ভূপ্রকৃতি যা চাষের অনুপযোগী, তাই না। এই চাষের অনুপযোগী এই ভূপ্রকৃতিতে ভালোভাবে চাষবাস না হওয়ার জন্য এবং দুর্গম ভূপ্রকৃতি, বনভূমি এলাকা, প্রতিকূল জলবায়ু, যোগাযোগ ব্যবস্থার অক্ষমতা, এই সমস্ত কারণের জন্য এখানে বেশি মানুষ বসবাস করে না। আমরা জানি মানুষ বসবাসের জন্য উপকূল এরিয়া সব থেকে ভালো হচ্ছে সমভূমি অঞ্চলে। ভারতের উত্তরপ্রদেশের কথা বললে আমরা বিহারের কথা বলতে পারি, আমরা এদিকে আমাদের পশ্চিমবঙ্গের কথা বলতে পারি। এই সমস্ত রাজ্যগুলোতে সমভূমির পরিমাণ বেশি থাকার জন্য মানুষ যত বেশি পরিমাণে বসবাস করেছে, ঠিক একইভাবে অরুণাচল প্রদেশের এই রাজ্যগুলোতে, অরুণাচল প্রদেশ বলো না কেন, ওদিকে মিজোরাম, তারপর নাগাল্যান্ড, মণিপুর, এই রাজ্যগুলোতে, তার মধ্যে অরুণাচল প্রদেশে সব থেকে কম। তাহলে এই অঞ্চলগুলোতে মানুষের এত বেশি অবস্থান লক্ষ্য করা যায় না। তার কারণটা কি? না, তার কারণটা হচ্ছে ওখানকার এক দুর্গম ভূপ্রকৃতি, বনভূমি এবং হচ্ছে গিয়ে তোমার জলবায়ুর খারাপ, প্রতিকূল জলবায়ু এবং যোগাযোগ ব্যবস্থার বিচ্ছিন্নতা। পরবর্তী দেখো, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নগুলোতে আমাদের কি রয়েছে? তিনটির ভিত্তিতে ক্রান্তীয় ঘূর্ণবাদ এবং প্রতীপ ঘূর্ণবাদের ব্যাখ্যা করো। ক্রান্তীয় ঘূর্ণবাদ, প্রতীপ ঘূর্ণবাদ বিষয়টা আমি একটু বলি। দুটো অবস্থা দেখা যায় কোনো একটা পার্টিকুলার অঞ্চলে। বায়ু উষ্ণ হয়ে ওপর দিকে যখনই উঠতে শুরু করে তখন সেখানে এক গভীর নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়। এই নিম্নচাপ বলয় পূরণ করার জন্য আশেপাশের চারদিকের বায়ু কি করে? এই অঞ্চলটার দিকে ছুটে আসে। এটা গোলার্ধ বিশেষে ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজ
হয়ে থাকে, এক গোলার্ধে একরকম অন্য গোলার্ধে অন্যরকম, তো যাই হোক এখানে তাহলে কি অবস্থান করছে, লো প্রেসার। আর এই আশেপাশের যে হাই প্রেসারের বায়ু কি হয়, চারদিকে এদিকে ছুটে আসে, তাই তো। এই ছুটে আসা বায়ু ধীরে ধীরে উপর দিকে উঠতে শুরু করে এবং যে ঘূর্ণাবাদটা সৃষ্টি হয় তাকে আমরা বলে থাকি ক্রান্তীয় ঘূর্ণাবাদ। ঠিক এর বিপরীত অবস্থা দেখা যায় যখন মাঝখানে অবস্থান করে হাই প্রেসার, তখন এই অঞ্চল থেকে বায়ু বিভিন্ন গোলার্ধ বিশেষে অন্যদিকে ঘুরে এরকম বাইরের দিকে যেতে শুরু করে। এই যখন বায়ুটা বাইরের দিকে বেরোতে শুরু করে তখন এই বায়ুটাকেই আমরা বলে থাকি প্রতীপ ঘূর্ণাবাতের বায়ু। দেখো এখানে ঢুকছে, এখানে বেরোচ্ছে, এটা ঘূর্ণাবাদের ঠিক বিপরীত অবস্থা, তাই না? তাহলে এই যে ঘূর্ণাবাদের ঠিক বিপরীত অবস্থা, এটাকে বলি আমরা প্রতীপ ঘূর্ণাবাদ। এটা প্রতীপ ঘূর্ণাবাদ, এটা ঘূর্ণাবাদ। দেখে নেবো কি কি, দেখো অবস্থান নিম্ন মধ্য অক্ষাংশীয় অঞ্চলে। আমরা যদি পৃথিবীর ছবিটার দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো পৃথিবীতে ঠিক নিরক্ষরেখা 0 ডিগ্রি, এর ঠিক এই অঞ্চল দুটোতে, এই দুটো অঞ্চলে, এই অঞ্চলগুলোতে আমরা কি দেখতে পাই, এই অঞ্চলগুলোতে আমাদের এই অঞ্চলগুলোর কিছুটা, তাহলে ঠিক টোটাল ওই দিক থেকে এদিক থেকে এখান অবধি এই সমগ্র অঞ্চলটায় আমরা কি দেখতে পাবো, এখানে আমরা ঘূর্ণাবাদ দেখতে পাই। এই অঞ্চলটাতে আমরা কি দেখতে পাই, ঘূর্ণাবাদ দেখতে পাই। প্রতীপ ঘূর্ণাবাদের কথা বললে আমরা দেখব কি, প্রতীপ ঘূর্ণাবাদ ঠিক এখানটা, এই যে অঞ্চলগুলো দুটো রয়েছে এখানটা এবং এর এই জায়গাটা, এই দুটো জায়গাতে আমরা কি দেখতে পাবো, প্রতীপ ঘূর্ণাবাদ দেখতে পাবো। তাহলে অবস্থানের দিক দিয়ে বলতে গেলে কি, নিম্ন মধ্য অক্ষাংশীয় অঞ্চল, নিম্ন মধ্য অক্ষাংশীয় অঞ্চল এই জায়গাটা, এখানে দেখতে পাচ্ছি আমরা ক্রান্তীয় ঘূর্ণাবাদ এবং প্রতীপ ঘূর্ণাবাদ নাতিশীতোষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডল অর্থাৎ পৃথিবীর উপরে এবং নিচে এই দুটো অঞ্চলে দেখতে পাচ্ছি। উৎপত্তি, ক্রান্তীয় ঘূর্ণাবাদের সমুদ্র নাতিশীতোষ্ণ অঞ্চলের স্থলভাগের উৎপত্তি লাভ করে, গ্রীষ্মকালে বেশি সংখ্যক সৃষ্টি হয়, গ্রীষ্মকালে সব থেকে বেশি দেখা যায়। এই ঘূর্ণাবাদটা শীতকালে, কারণ এটা হাই প্রেসার ঠান্ডার জন্য তৈরি হয়। নেক্সট বায়ুর চাপ, এই আমি একটু আগে ওখানে দেখালাম, দেখো ঘূর্ণাবাদের কেন্দ্রে নিম্নচাপ এবং বাইরে উচ্চচাপ, কেন্দ্রে নিম্নচাপ এবং বাইরে উচ্চচাপ বিরাজ করে। ঠিক প্রতীপ ঘূর্ণাবাদে আমরা উল্টো অবস্থা দেখি। প্রতীপ ঘূর্ণাবাদে আমরা কি দেখতে পাই, প্রতীপ ঘূর্ণাবাদের ভিতরে থাকে হাই প্রেসার এবং বাইরে থাকে লো প্রেসার, তাই বাইরের দিকে বায়ুটা বেরোতে শুরু করে। তাহলে এই ঘূর্ণাবাদের বিপরীত অবস্থা। বাকি আরও পয়েন্ট দেওয়া রয়েছে। ঘূর্ণাবাদ স্বল্পস্থায়ী হয়, ক্রান্তীয় ঘূর্ণাবাদ স্বল্পস্থায়ী হয়, কিন্তু প্রতীপ ঘূর্ণাবাদ অনেকক্ষণ পর্যন্ত দীর্ঘস্থায়ী হয়। প্রবল ঝড়, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্রান্তীয় ঘূর্ণাবাদ আমাদের অঞ্চলে মাঝে সাঝে যে ঝড়গুলো ওঠে, আয়লা, তারপর তোমার ফণী, এই জাতীয় যে ঝড়গুলোর আমরা নাম শুনেছি না, এগুলো প্রত্যেকটা ঝড় হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণাবাদ, তাই না? এই ক্রান্তীয় ঘূর্ণাবাদ প্রচুর ক্ষয়ক্ষতি হয়, বৃষ্টির পরিমাণ বেশি, আমরা দেখেছি এটা, কিন্তু আকাশ মেঘমুক্ত থাকে, বৃষ্টিপাত কম হয়, শান্ত আবহাওয়া বিরাজ করে কোথায়, প্রতীপ ঘূর্ণাবাদে। ক্রান্তীয় ঘূর্ণাবাদে বৃষ্টি হয়, প্রতীপ ঘূর্ণাবাদে বৃষ্টি হয় না। নেক্সট, নদীতে বান আসার 3টি কারণ। নদীতে বন্যা আসে কেন, নদীতে বন্যা আসে কেন, এটা একদম সাধারণ কারণ, তাই না? এগুলো তোমরা পারবে এমনিতেই। কি বলেছে, অগভীর এবং সংকীর্ণ নদী খাত। নদীর খাতটা যদি অগভীর হয় বা সংকীর্ণ হয় তাহলে সেই ক্ষেত্রে কি হয়, সেই নদীগুলোতে গভীরতা যখন কমে যায়, জলের পরিমাণ বেড়ে যায়। হঠাৎ করে কম গভীরতাযুক্ত একটা নদীতে যদি প্রচুর পরিমাণে বৃষ্টির জল এসে যায় তাহলে সেই নদীর দুকুল ছাপিয়ে যাবে, তাই না? তাহলে ছাপিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখি, অগভীর এবং সংকীর্ণ নদী খাত যখন হয় তখন নদীতে বান আসার প্রবল প্রবণতা বেড়ে যায়। পরবর্তী, নদীর প্রবল জলস্রোত, নদীতে জলস্রোতের পরিমাণ যখন বেড়ে যায় তখন বন্যা হয়। এবং তীব্র জোয়ার, জোয়ারযুক্ত যেসব নদীগুলো রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে অনেক জোয়ারযুক্ত নদী রয়েছে, এছাড়াও পশ্চিমবঙ্গ বাদ দিয়ে তুমি ভারতের অন্যান্য অঞ্চলেও জোয়ারের জলে পুষ্ট বহু নদী রয়েছে। তাহলে সেই নদীগুলোতে যখনই তীব্র জোয়ারের সৃষ্টি হয় সমুদ্রের মধ্যে, তখন সেই জোয়ারের জল নদীর মধ্যে প্রবেশ করে এবং বান ডাকার পরিস্থিতি সৃষ্টি হয়। নেক্সট, পরবর্তী স্লাইডে চলে যাব। কি বলেছে, বিভাগ ও অর্থাৎ তোমাদের 5 নম্বরের প্রশ্নতে, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসেবে অক্ষাংশ এবং উচ্চতার ভূমিকা ব্যাখ্যা করো। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য, অক্ষাংশ এবং উচ্চতা। পৃথিবী, আচ্ছা পৃথিবীর সূর্য কি করে, সূর্য পৃথিবীকে এই মাঝ বরাবর সব থেকে বেশি, অর্থাৎ মাঝখানে লম্বভাবে কিরণ দেয়, তাই না? তাহলে লম্বভাবে কিরণ পড়ছে আমার এই পোর্শনটাতে, যে অঞ্চলটাতে লম্বভাবে কিরণ অক্ষাংশের ভিত্তিতে, তাহলে এখানে 0 ডিগ্রি,
0 ডিগ্রির পরে এদিকে 20 ডিগ্রি 30 ডিগ্রি করে ধীরে ধীরে উপরে একদম আমার 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। তাহলে এই 0 ডিগ্রি অক্ষাংশ এই মধ্যবর্তী অঞ্চলটাতে সূর্যকিরণের পরিমাণ বেশি হবে, ইয়াস অর নো? হবে, তাই তো? তাহলে 0 ডিগ্রি অঞ্চলটায় যখন সূর্যকিরণের পরিমাণ বেশি হবে, অর্থাৎ সেই অঞ্চলটাতে সব থেকে বেশি পরিমাণে আমরা কি পাবো? তাপ পাবো। অর্থাৎ এখানে তৈরি হবে উষ্ণমণ্ডল। একইভাবে তারপরে নাতিশীতোষ্ণ মণ্ডল এবং তার শেষে সবার শেষে দুটো পোলার রিজিয়ানে এই অঞ্চলে আর এই অঞ্চলে তৈরি হবে কি মণ্ডল? হিমমণ্ডল, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি অক্ষাংশের ভিত্তিতে সূর্যরশ্মির পতন কোণ ঘটে, আর অক্ষাংশ এবং সূর্যরশ্মির পতন কোণের জন্য পৃথিবীর অক্ষাংশের ভিত্তিতে কি তৈরি হয়? বিভিন্ন জায়গায় আলাদা আলাদা রকম উষ্ণতার তারতম্য আমরা দেখতে পারি। এই অঞ্চলের যা উষ্ণতা হবে এই অঞ্চলের উষ্ণতা তার থেকে কম হবে, তারপরের অঞ্চলের উষ্ণতা আরও কম হবে। তাহলে অক্ষাংশ একটা বড় ফ্যাক্টর। নেক্সট কি বলেছে? নিরক্ষীয় অঞ্চল, যেমন যখন এখানে বলা আছে নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বাভাবে পড়ার জন্য, এগুলো জাস্ট তোমরা পড়ে দেখবে। বৃষ্টি বায়ুমণ্ডলের উষ্ণতা বেশি হয়। একইভাবে মরু অঞ্চলে, উষ্ণ মরু অঞ্চলে বৃষ্টিপাত সেরকম বৃষ্টিপাত, তারপরে বড় মেরু অঞ্চলে বায়ুর উষ্ণতা, এখানেও শীতলতা কম থাকে, এখানেও বেশি পরিমাণে দেখা যায়। নেক্সট উচ্চতা। উচ্চতাতে কি বলা হচ্ছে? ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরের দিকে যাই আমরা জানি বায়ুমণ্ডলের 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে থাকে। তার জন্য পর্বতগুলোতে, পর্বতের চূড়ায় এই উপরের অঞ্চলগুলোতে আমরা কি দেখি? হিমরেখা একটা দেখতে পাই না? এই হিমরেখার উপরে যত আমরা ধীরে ধীরে উপর দিকে উঠি পার্বত্য অঞ্চলে, তত এখানে কি করে? বরফ জমতে শুরু করে। কি জমতে শুরু করে? বরফ জমতে শুরু করে। তাহলে এটা একটা পয়েন্ট। তাহলে দুটো পয়েন্ট আমাদের এখানে ক্লিয়ার। নেক্সট, ভারতের বড় শহর বা নগরগুলি দ্রুত নগরায়নের কারণে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে? ভারতের যত বড় বড় শহর এবং নগর রয়েছে সেই প্রত্যেকটা শহর এবং নগর যখন দ্রুত নগরায়ন হয়েছে, নগরায়ন হওয়া বলতে কি? হট করে নগরে, বড় নগরে পরিণত হয়ে যাওয়া। এর ফলে সমস্যা কি কি হয়েছে? আমরা আজকের দিনে সোশ্যাল মিডিয়া যখনই খুলি তখন দেখতে পাই এই শহরগুলোর বর্তমান অবস্থা প্রচুর খারাপ, তাই না? প্রচুর পরিমাণে শহর নগরের উৎপত্তি হয়েছে, প্রচুর পরিমাণে শহর নগর দিনের পর দিন ডেভেলপ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তাদের কি খারাপ অবস্থা পরিণত হয়েছে সেটাও দেখো। কি বলেছে? অধিক জনঘনত্ব ও বসবাসের অভাব। অন্য জায়গার কথা কেন বলবো? তুমি আজকে কলকাতার কথা ভাবো। বর্তমানে কলকাতা, আমাদের যেমন নিজেদের শহর ঝাড়গ্রাম বা তোমার মিদনাপুর, খড়গপুর, এই জাতীয় যে সব শহরগুলো আমাদের আশেপাশে রয়েছে, সেই শহরগুলোতেই আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে জনঘনত্ব হঠাৎ করে বেড়ে যাওয়ার জন্য সেই শহরগুলোতে বসবাসের জন্য ভূমির আজকে অভাব ঘটেছে। জায়গার প্রচুর দাম, জায়গা কেনা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে, তাই না? তাহলে এগুলো একটা সমস্যা। পরিবহন সমস্যা, যানজট। ভাবো এমন একটা শহরের কথা বলতে পারবে যে শহরে কোনো সময় যানজট হয় না? হ্যাঁ, যানজটের কারণ কি গো? তোমার আমার মতন মানুষ যখন প্রচুর পরিমাণে মানুষ একসঙ্গে, ভেবে দেখো না, 10টা থেকে 11টা, 11:30, আর একবার বিকেলবেলা 3:30 থেকে 4টা, 4:30, 5টার টাইমটাতে কি পরিমাণের যানজট দেখা যায়। ট্রাফিক সিগনালে লোকের পর লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। এত ভিড়, এখান থেকে ওখানে যেতে হয়তো 7 কিলোমিটার 8 কিলোমিটার রাস্তা, কিন্তু আমাদের সময় লেগে যাচ্ছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, তাই না? এরকমভাবে যানজট তৈরি হয়। তাহলে এই পরিবহনের সমস্যা দেখা দেয়, যানজট তৈরি হয় কার জন্য? হঠাৎ করে নগরায়ন হয়ে যাওয়ার জন্য। নেক্সট, জল সংকট, নিকাশি ব্যবস্থা। ভাবো বড় বড় যত শহরগুলো আমরা টিভিতে প্রায়ই দেখি, যখনই বৃষ্টি আসে খুব জোরে বন্যার পরিস্থিতি তৈরি হয়, বৃষ্টি আসে, তখনই কলকাতাতে মানুষগুলো এতটা জলে থাকে, সাঁতরে সাঁতরে পেরোতে থাকে, কার গাড়ি ডুবে যাচ্ছে, বিভিন্ন রকম খবর নিউজ চ্যানেলগুলোতে দিতে থাকে। কি হয়? ড্রেনের যত নোংরা জল, আবর্জনা জল সব রাস্তার উপরে উঠে আসে, চারিদিকে নোংরা আবর্জনা, রোগ অসুখ বিভিন্ন কিছু ছড়াতে শুরু করে, তাই না? তাহলে কি? এই যে জল সংকট দেখা দেয় একদিক দিয়ে, জল নিকাশি ব্যবস্থা ব্যাহত হয়ে যায়। জল সংকট, জলের অভাব। যখন বেশি পরিমাণে মানুষ থাকবে, মানুষের বাড়িতে জলের জন্য উত্তোলনের জন্য পাম্প রয়েছে, প্রচুর পরিমাণে জল উত্তোলন করে। ব্যাঙ্গালোর রিসেন্ট তোমরা শুনে থাকবে কিছুদিন আগেই ব্যাঙ্গালোরে জল সংকট কি পরিমাণে দেখা দিয়েছিল, তাই না? তাহলে এই জিনিসগুলো তোমাদের প্রত্যেকের কাছেই জানা গেছে ভালো করে। নিকাশি সমস্যা তো আমি বললামই একসঙ্গে, নিকাশি ব্যবস্থা এবং নিকাশি সমস্যা। এরপরে পরিবেশ দূষণ। ভাবো মানুষের আধিক্য আবর্জনাকে বাড়ায়, মানুষের আধিক্য মানুষের ব্যবহার্য নোংরা জলের পরিমাণ বাড়ায়, মানুষের আধিক্য বর্তমানে প্লাস্টিক দূষণ, পলিথিন দূষণ, বায়ু দূষণ সব কিছুকে বাড়াচ্ছে। যত বেশি মানুষ তত বেশি গাড়ি, তত বেশি কারখানা, তত বেশি শিল্প, এবং তার সাথে সাথে কি হচ্ছে? পরিবেশ ধীরে 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 অবনমিত হচ্ছে, ধীরে 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 দূষিত হচ্ছে, তাই না? তাহলে বায়ু দূষণ, শব্দ দূষণ, বিভিন্ন রকমের দূষণ আমরা দেখতে পাচ্ছি। এই যে AQI, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এই জিনিসটা আমরা যদি দেখি বর্তমান
দিল্লির কথা যদি আমরা বলি, দিল্লির অবস্থা খুব খারাপ, দিল্লির একিউআই খুব ডাউনে চলছে, তাই না? তাহলে এই জিনিসগুলো এতটা পরিমাণে বেড়ে গেছে যে মানুষের শ্বাসকষ্ট হচ্ছে, বিভিন্ন রকম শ্বাসজনিত রোগ হচ্ছে। পরে বজ্র ব্যবস্থাপনা প্রতিদিন টন টন কঠিন বজ্র আবর্জনা পাওয়া যাচ্ছে না, যা রোগ ব্যাধি ছড়াচ্ছে। সরি, এখানে না হবে না, পাওয়া যাচ্ছে। প্রতিদিন উৎপন্ন টন টন কঠিন বজ্র ও আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা পাওয়া যাচ্ছে না। সরি, আমারই ভুল, ঠিকই আছে, আবর্জনা পাওয়া যাচ্ছে না, তাই তো? তাহলে জায়গা পাওয়া যাচ্ছে না, তার জন্য আমরা দেখতে পাই আমাদের এই পশ্চিমবঙ্গেই বিভিন্ন জায়গাগুলো গেলে রাস্তার ধারে, মেন রোডের ধারে অনেক ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়েছে। ভাবো সেই ডাম্পিং গ্রাউন্ড এরিয়াগুলোতে কি পরিমাণে নোংরা আবর্জনা পড়ে থাকে, এবং সেই নোংরা আবর্জনা থেকে রোগ অসুখ ছড়াতে থাকে। চারদিকে গরু কুকুর বিভিন্ন কিছু ঘুরতে থাকে, সেগুলোতে জায়গাগুলো পেরিয়ে যাওয়া যায় না, এতটাই দুর্গন্ধ, তাই না? তাহলে এটা একটা সমস্যা। সামাজিক এবং অর্থনৈতিক সমস্যা। সামাজিক সমস্যা, মানুষের মধ্যে বাজেভাবে কলহ দাঙ্গা, মানুষের যখন খেতে পাচ্ছে না, ভালো করে থাকতে পারছে না, যখন মানুষের বিভিন্ন রকম অসুবিধা হচ্ছে, তখন লুটপাট হাঙ্গামা দাঙ্গা এই সমস্ত কিছু বাড়তে শুরু করে। সামাজিক অশান্তি তৈরি হয়। অর্থনৈতিক সমস্যা, কাজের অভাব, শ্রমিকের পরিমাণ বেড়ে যাচ্ছে, কাজের অভাব হচ্ছে, তবুও মানুষ কাজ পাচ্ছে না। আজকের দিনে দেখো না বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা, বেশি পরিমাণে জনসংখ্যা বেড়ে যাওয়া এবং বেশি পরিমাণে নগরায়ন ফল, তাই না? তাহলে এই অবধি থাকলো আমাদের, এটা শেষ হলো। আচ্ছা, আমরা পরবর্তী ক্লাসে, এটা মধ্যশিক্ষা পর্ষদের কর্তৃক তোমাদের দেওয়া যে নমুনা ছিল, সেই নমুনা প্রশ্নটা আমি আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা একের পর এক মডেল কোশ্চেনগুলো রায়মার্টিন থেকে করা শুরু করব। আশা করব তোমরা প্রত্যেকেই খুব মন দিয়ে পড়াশোনা করবে এবং প্রথম থেকে মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাবে, যাতে তোমাদের রেজাল্ট তোমরা খুব ভালোভাবে নিয়ে আসতে পারো। আর প্রত্যেককে আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট, প্রত্যেকে খুব ভালো করে টেক্সট বইটা পড়ে যাও। দেখো, টেক্সট বইয়ের বিকল্প কিছু হতে পারে না, তাই না? তাহলে টেক্সট বইটা ভালো করে পড়ো মন দিয়ে। আর ডে টু ডে ভালোভাবে নিজেদের টাস্কগুলোকে ভাগ করে, নিজেদের কাজগুলোকে ভাগ করে নিয়ে সুন্দর করে নিজেদের পড়াশোনা চালিয়ে যাও। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করে দেবে একটা। শেষ করলাম।